নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনছেন বিমল করের কিকিরার গল্প শুদ্ধানন্দ প্রেত সিদ্ধ ও কিকিরা। আজ শেষ এপিসোড। বাকি এপিসোডের মতোই এবারেও আগে কি ঘটেছে তার খেই ধরিয়ে দিই আপনাদের। কিকিরা, তারাপদ আর চন্দন তারাপদর অফিসের এক সহকর্মী জগন্নাথের একটা কেসের সমাধান করতে সচেষ্ট হয়েছিল আগের এপিসোডে। জগন্নাথের মা মারা গেছেন 1.5 বছর আগে অকস্মাৎ। জগন্নাথ তখন অফিসে ছিল। তার এক বোনের বিয়ে হয়নি অর্থের অভাবে। তার বাবা ছিলেন জুয়েলার, কিন্তু জগন্নাথের ছোটবেলায় তিনি রহস্যময় পথ দুর্ঘটনায় মারা যান বাড়ির ঠিক সামনে। ইদানিং জগন্নাথ একটা চিঠি পায় জনৈক শুদ্ধানন্দ প্রেত সিদ্ধের থেকে, যাতে লেখা ছিল যে জগন্নাথের মার আত্মা নাকি তাঁকে বলেছেন কিছু লুকানো অলঙ্কারের খোঁজ তিনি শুদ্ধানন্দের সাহায্যে জগন্নাথকে জানিয়ে যেতে চান। তারাপদর অনুরোধে কিকিরা এই কেসটা নেন, কারণ দুজনেরই মনে হয় যে এটা স্রেফ জালিয়াতি। এই কেসে জড়িয়ে পড়ে কিকিরা সন্দেহ দৃঢ় হয় যে জগন্নাথের বাবার মৃত্যুটা নিছকই দুর্ঘটনা নয়, ওটা খুন। কিন্তু কেন? বিশ্বনাথ জোয়ারদার নামক এক প্রেতসিদ্ধের মক্কেলের সাহায্যে কিকিরা অবশেষে ঢুকে পড়েন প্রেতসিদ্ধের আখড়ায় ছদ্ম পরিচয়। আসুন এইবার শোনা যাক পরের ঘটনা আর রহস্যের উন্মোচন। নবম পরিচ্ছেদ। ঘোলাটে মেঘলা মেঘলা আকাশ থেকে বোঝা যায়নি ঝপ করে অমন বৃষ্টি নামতে পারে। একটা দিন সন্ধে থেকে ঘণ্টা 2 মোটামুটি বৃষ্টি হয়ে গেল। কলকাতার রাস্তাঘাটে কোথাও কোথাও যদিও বা জল দাঁড়িয়ে থাকে, পরের দিন আবার সব শুকনো। বিকেলবেলা তারাপদও এলো অফিস ফেরত। কিকিরা বাড়ি নেই। সামান্য পরে এলো জগন্নাথ। কথা ছিল আসার। তারাপদর সঙ্গে আসতে পারত সে, পারেনি অন্য একটা কাজে আটকে গিয়ে। তারাপদ আর জগন্নাথ বসে বসে গল্পগুজব করছে, চা খাচ্ছে। এমন সময় কিকিরা এলেন, হাতে একটা মোটা প্যাকেট। গিয়েছিলেন কোথায়? তারাপদ বলল, আজ একটু শীত শীত লাগছে, মেলারু হবে নাকি হে? প্যাকেটটা রাখতে রাখতে কিকিরা বললেন, ছেলেবেলায় যদি মাকে বলতাম, মা আমার শীত শীত করছে, সঙ্গে সঙ্গে মা বলতেন তোর কম্পোজর হবে। আমাদের ওদিকে কম্পোজরটা ভালোই হতো। কত যে কুইনিন মিক্সচার খেয়েছি তারাপদ, খেয়ে খেয়ে লিভারটাই নষ্ট হয়ে গেছে। তারাপদ ঠাট্টার গলায় বলল, হ্যাঁ, আপনাকে দেখলেই সেটা বোঝা যায়। যা বলছিলুম, তো গিয়েছিলেন কোথায়? নিজের জায়গায় বসতে বসতে কিকিরা বললেন, দর্জির কাছে। দর্জি? আফজাল খলিফা, আমার পেয়ারের দর্জি। তা জগন্নাথ বাবু, তুমি কেমন আছো? একরকম। যা যা বলেছিলাম করেছ? আগে হ্যাঁ, আপনার কথা মতন পরের দিনই চিঠি লিখে দিয়েছি। জবাব পাওনি? না, পেয়ে যাবে। আজ তো মাত্র বৃহস্পতিবার, এখনো 2 দিন আছে। শনিবারের মধ্যে জবাব পেয়ে যাবে। রবিবার আমাদের যাত্রা। যদি না পাই? পাবে, আমি আন্দাজ করছি পাবে। তোমার কাছে তো আগের চিঠিও রয়েছে। কিকিরার জন্যে চা এলো, বোধহয় তৈরি করাই ছিল আগে থেকে। চা খেতে খেতে কিকিরা তারাপদকে বললেন, এই প্যাকেটটা খোলো হে তারাপদ। তারাপদ উঠে গিয়ে প্যাকেটটা নিল, খুলল। ভেতরে জিনিসগুলো বার করতে করতে বলল, এসব কি? কালো আলখাল্লা 3টে আছে।
কি 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 হবে এগুলো দিয়ে? আমরা পড়ব 1 ফর মি, 1 ফর ইউ, অ্যান্ড 3 নম্বরটা স্যান্ডেলউডের জন্যে। এই তুমি একটা ট্রাই করো। তারাপদ বলল, প্রেত সিদ্ধের ওই কালো আলখাল্লা? ইয়েস। তারাপদ আলখাল্লা গায়ে গলালো, মাথা ঢাকলো, বলল, এই কিরা, এই যে ভূতের মতো দেখাচ্ছে। তাই দেখাবে। ভূতের নাচ নাচতে হলে কি ঝলমলে পোশাক পরতে হবে? তারাপদ ঘরের মধ্যে ঘুরে ফুরে নিজের পোশাক দেখতে দেখতে বলল, কিন্তু স্যার, প্রেত সিদ্ধ যদি... কিকিরা বুড়ো আঙুল দেখালেন, বললেন, ছাঁটকার কোথাও কোনো অদল বদল নেই। যেমনটি চুরি করে এনেছিলাম অবিকল তেমনটি। দেখো না তুমি, অরিজিনালটাও রয়েছে, শেষেরটা। তারাপদ বলল, স্যার, কিন্তু ওদের যদি হিসেব থাকে, ধরুন গুনতি করে রেখে দিয়েছে, একটা শর্ট দেখে যদি... না রে বাবা না, অত হিসেব না ওদের। আর থাকলেও আমার কি? আমি কি চোর? বিভু পদহাঁস, ষষ্ঠী পদহাঁসের ছেলে। টাকা পয়সায় আমার ছাতা পড়েছে। তারাপদ বলল, হ্যাঁ, তা ঠিক। কিকিরা জগন্নাথের দিকে তাকালেন, বললেন, রবিবার তুমি অবশ্যই যাবে। তারাপদ তোমাকে নিয়ে যাবে বাড়ি থেকে, গলির মুখে ছেড়ে দেবে। তারপর তুমি একলা। আমি আমি কি করব? কিছুই করবে না। ওরা যা যা করতে বলবে করবে। ওরা তোমাকে এইরকম কালো আলখাল্লা পড়তে বলবে, পড়বে। হাত ধুতে বলবে, গঙ্গা জলে ধোবে। তোমাকে আত্মা নামানোর ঘরে নিয়ে বসিয়ে রাখবে, বসবে। ভয় পাবে না, ঘাবড়াবে না, বরং প্রেত সিদ্ধর গায়ে লুটিয়ে পড়তে পারো এমন ভাব করবে। তারাপদ বলল, কিন্তু কিকিরা, আপনাকে আর যোগুদাকে যদি একসঙ্গে না ডাকে, মানে আলাদা আলাদা করে যদি তলব করে? করতে পারে, আবার নাও করতে পারে। জোয়ারদার সাহেব যা বললেন তাতে তো শুনলাম সব মক্কেলই একসঙ্গে ডাক পায়। স্পেশাল কেস হলে আলাদা, জেনারেল কেস হলে একই সঙ্গে সিটিং। তাতে জমে ভালো। একই খেলা দুবার খেলতে হয় না। যারা থাকে তারা একেবারে স্পিকটি নট, চক্ষু ছানা বড়া। প্রেত সিদ্ধ নাম ছড়িয়ে যায়। তবে হ্যাঁ, অনেকে তো ঘরের কথা অন্যকে শোনাতে যায় না, সেগুলো স্পেশাল কেস, ভিজিটও বেশি। কিন্তু যোগুদার তো স্পেশাল কেসই হবে। মনে হয় তাই। আমিও স্পেশাল চেয়েছি। তবে শুদ্ধানন্দর কথা থেকে মনে হলো রবিবার উনি এক মতলব ভেজে রেখেছেন। জানি না জগন্নাথের চিঠি পেয়ে ব্যবস্থা করে রাখছেন কিনা। আমি একেবারে নাছোড়বান্দা হয়ে ওই দিনটাই নিলাম। জগন্নাথ বলল, আমায় যদি কিছু করে? কি করবে? ওর ক্ষমতা কি? আমি তো থাকবো, তারাপদরাও থাকবে কাছাকাছি। তুমি ভয় পাচ্ছ কেন? তারাপদ আলখাল্লা খুলে ফেলল। স্যার। বলো। চাঁদু বলছিল 2-4টা হার ও সাপ্লাই করতে পারে। হার দিয়ে পেটালে যা লাগে। একটা খুলি থাকলে ভালো হতো। দরকার নেই। আমাদের আরও একটু লোকবল হলে ভালো হতো না? যা আছি এতেই হবে। চা খাওয়া শেষ হলো। জগন্নাথ যেন কি বলবো করছিল, বলতে পারছিল না। শেষে অনেক কষ্টেই বলল,
আমি কি সত্যি আমার মায়ের গলা শুনতে পাব? কিকিরা মাথা নাড়লেন। না, ওটা অসম্ভব জগন্নাথ। তবে যে লোকে বলে। লোকে অনেক কথাই বলে, তবে কি জানো, অনেক সময় আমাদের মনের ভুল হয়, কানের ভুল হয়। কেউ আমাকে ডাকলো না, হঠাৎ মনে হলো আমায় কেউ ডাকছে। দরজায় কড়া নড়ল না, অথচ মনে হলো কেউ যেন কড়া নাড়ছে। এগুলো হয় মনের ভুলে। আমাদের বাড়িতে আমরা মাত্র 2টো ঘর পেয়েছিলাম, জগন্নাথ বলল। বারান্দার একপাশে আমাদের রান্নাঘর, কলঘর নিচে। মায়ের ঘরেই মা ঠাকুর পুজো করতেন। আমার মা সকাল সন্ধে পুজো আর্চা করতেন। একটা ঠাকুর ঘরও ছিল না আমাদের। আমি সব তন্ন তন্ন করে দেখেছি, কোথাও কিচ্ছু পাইনি। আপনি বিশ্বাস করুন। কিকিরা বললেন, তোমার কথা আমি অবিশ্বাস করব কেন জগন্নাথ? আমি 2-4টে দোকানেও খোঁজ করেছি। তোমার বাবা যেখানে আসা যাওয়া করতেন, আমায় তো কেউ মন্দ কথা বলেনি। শুধু একজন, তাকে আমার ভালো লাগেনি। কে? ত্রিদিবেশ বাবু, ওরিয়েন্টাল জুয়েলারি। জগন্নাথ অবাক হয়ে বলল, ত্রিদিবেশ বাবু? এ নাম আমি কখনো শুনিনি। কিকিরা বললেন, ভালোই করেছ। যাকগে, আর মাত্র 2টো দিন, তারপর বোঝা যাবে কল্পবৃক্ষ তোমাকে কি দেন। 10ম পরিচ্ছেদ। কিকিরার ডাক পড়ল আগে। শুদ্ধানন্দর সেই ভুতুরে ঘরে যাওয়ার আগে কিকিরা চোখে চোখে ইশারা করে গেলেন জগন্নাথকে। জগন্নাথ বুঝতে পারল। কিকিরা যেমন যেমন শিখিয়ে পড়িয়ে দিয়েছেন, সেইভাবেই সব করতে হবে জগন্নাথকে। চেষ্টা সে করবে, কিন্তু কতটা পারবে কে জানে। ভয়ের কিছু নেই। তারাপদ, চন্দনবাবু, জোয়ারদার সাহেব সকলেই আশেপাশে আছেন। ঝামেলা দেখলেই ঝাঁপিয়ে পড়বে। সেই একই ঘর। কিকিরা শুধু মনে হলো আগের দিনের সঙ্গে আজ একটিমাত্র তফাত যেন রয়েছে। শুদ্ধানন্দ যেখানে বসেন, তাঁর সেই তন্ত্রমন্ত্রের আসনে, সেই মঞ্চ মতন জায়গার ডান পাশে ঘরের একেবারে কোণ ঘেঁষে একটা কিছু আছে, কাঠের খোপ মতন। কি আছে বোঝা যাচ্ছে না, তবে মনে হয় পাতলা কোনো পর্দা ঝোলানো আছে। অন্ধকারে এতটা দূর থেকে কেমন করেই বা এর চাইতে বেশি ঠাউর করা যায়। আগের দিনের মতনই এক ফোঁটা লাল আলো জ্বলছিল একপাশে। জ্বলতে জ্বলতে নিভেও গেল, আবার জ্বলল, আবার নিভল। তারপর সেই পুজোর ঘণ্টা বাজতে লাগল। লাল আলোটা জ্বলল, শেষে শুদ্ধানন্দও দেখা দিলেন। অবিকল আগের মতনই, মন্ত্র আওড়াতে আওড়াতে। তে ভূতাহ যে ভূতাহ ভুবি সংস্থিতাং থেকে শুরু করে হ্রিং ক্রং জং রং লং হৌ হ সং ক্লিং রিং হিং পর্যন্ত টানা মন্ত্র। বসলেন শুদ্ধানন্দ নিজের আসনে। দুপাশে ধুনোর পাত্রে কি যেন ছুঁড়ে দিলেন। দপ করে আগুনের শিখা জ্বলে উঠল, নিভে এলো সামান্য পরে। লাল বাতিও আর জ্বলছিল না, তার বদলে অনেকটা তফাতে আড়ালে রাখা ফিকে বেগুনি আলো, যা প্রায় কালো ছায়া ছড়িয়ে রেখেছে, আশেপাশে জ্বলতে লাগল। শুদ্ধানন্দ আরও খানিকটা পরে কথা বললেন, বিভূপদ। কিকিরা হাত জোর করে বসে ভয় ভক্তি মেশানো গলায় বললেন, মহারাজ। শুদ্ধানন্দ সামান্য অপেক্ষা করে বললেন, পুরোপুরি হলো না বিভূপদ। তোমায় আগেই বলেছিলাম, তোমার বাবার আত্মা যে স্তরে আছেন, সেখান থেকে তাকে 2-4 দিনের চেষ্টায় টেনে আনা মুশকিল। হলো না? কিকিরা চশমাটা পাল্টে নিলেন সাবধানে। তুমি দুঃখ করো না, প্রেত সিদ্ধ কখনো ব্যর্থ হয় না।
একাদশ তন্ত্র সাধনায় আমার সিদ্ধি, আমি তোমায় একেবারে হতাশ করব না। সিদ্ধ মহারাজ, আপনি আমার একমাত্র ভরসা। শুদ্ধানন্দ হাসলেন, প্রায় অট্টহাসি। বললেন, তোমার ভাইরা উইল জাল করেছে। যে জাল করেছে তার বাম দেহাংশে বড় তিল আছে। হাঁটার সময় তার শরীর একপাশে ঝুঁকে যায়। দক্ষিণ নৈঋদিকে বাস, তার বাম শয়ন, ক্ষুধা ভয়ঙ্কর। কিকিরা অদ্ভুত এক শব্দ করে যেন ফোঁপিয়ে উঠলেন। মহারাজ, আমার মেজ ভাই মায়াপদ। হ্যাঁ মহারাজ, তার অনেক তিল আছে গায়ে। সে বেঁকে বেঁকে হাঁটে, বাঁ দিকে কাত হয়ে শোয়, রাক্ষসের মতন তার খাওয়া দাওয়া। খুবই সৎ, চতুর। ঠিক, ঠিকই মহারাজ। তার জন্যে তোমায় ভাবতে হবে না, দুষ্কর্মের প্রতিফল তাকে পেতে হবে। কিন্তু বিভুপদ, আসল উইল কোথায় লুকোনো আছে সেটা জানতে হলে যে সময় লাগবে। তোমার পিতৃদেবের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত। আমি রাজি মহারাজ, 2-10 দিন দেরি হোক, আমার ক্ষতি নেই। আমি আমার কাজ সেরে আবার ফিরে আসব কলকাতায়। খুবই ভালো হয়। এর মধ্যে তোমার জন্যে আমি একটি কবচ করে রাখব। সে কবচের কথা কেউ জানে না, হিঙ্গুল হরিতি কবচ। আরে আপনি যা আজ্ঞা করবেন। ব্যয় একটু বেশি হবে বিভুপদ, 1800 থেকে 2000 মতন। আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, এক পক্ষ সময় লাগবে। ক্ষতি কিসের মহারাজ? আপনার জন্য আজ আমি একটা মোহর এনেছিলাম। মোহর? ও আচ্ছা, তুমি যেখানে বসে আছো তার নিচে রেখে দাও। আপনি নেবেন না? নেব। শুদ্ধানন্দ একটু হাসলেন। এখন আমি পবিত্রাচারে রয়েছি, সাধনাসনে বসে আছি। আমায় কেউ স্পর্শ করতে পারবে না, কাছে আসাও বারণ। আমি কি তবে যাব? মোহর রেখে যাই? এসো। 2 মুহূর্ত পরে কিকিরা বললেন, যদি অপরাধ না নেন তো একটা কথা বলি। বলো। একটি ছেলেকে দেখলাম, অপেক্ষা করছে। হ্যাঁ, ওর আসার কথা। কিন্তু মহারাজ, ছেলেটি বোধহয় মৃগী রোগী। মৃগী রোগী? আমার কেমন যেন সন্দেহ হলো। ওর চোখ মুখ কেমন যেন দেখাচ্ছিল, ঠোঁটের পাশে ফেনা ফেনা ভাব। বলো কি বিভুপদ? আগে ও কেন এসেছে আমি জানি না, কিন্তু ওকে যেমন দেখলাম, এখানে এসে বসলে তো মূর্ছা যাবে। শুদ্ধানন্দ কেমন চুপ করে গেলেন। কিকিরা বললেন, ওকে বরং আপনি ফেরত পাঠিয়ে দিন আজ। এখানে এসে বসে একটা কিছু যদি হয় আপনি কি করবেন? চুপ করে থেকে শুদ্ধানন্দ বললেন, তাই তো বিভুপদ, ফেরত পাঠালে আবার কবে আসবে? ওর আবার জরুরি দরকার। আপনি যদি আজ্ঞা করেন আমি একটা কাজ করতে পারি। কি? আমি যদি ওকে সঙ্গে নিয়ে আসি, ওর পাশে থাকি, তাতে একটু সাহস পাবে। তাছাড়া মৃগীদের আমি সামলাতে পারি, আমার পরিবারের তো ওই রোগটি আছে। শুদ্ধানন্দ কিছু ভাবলেন, বললেন, বেশ, নিয়ে এসো। কিকিরা বললেন, আগে তাতে কোনো অসুবিধে যদি হয়? না, অসুবিধে কিসের, সাবধানের মার নেই। কিকিরা উঠলেন। জগন্নাথকে সঙ্গে নিয়ে কিকিরা এসে নিজেদের জায়গায় বসার সময় দেখা গেল শুদ্ধানন্দ মন্ত্র আওড়াচ্ছেন। মন্ত্র আওড়ানোর পর্বটা দীর্ঘ হলো না এই যা রক্ষে। মুহূর্ত পরে শুদ্ধানন্দ বললেন,
কে? জগন্নাথ, এসেছ? জগন্নাথ ঘরের চেহারা আর ভুতুরে অন্ধকার দেখে ভয় পেয়ে গিয়েছিল, সাড়া দিতে পারল না। শুদ্ধানন্দর মাথার পেছন দিকে ত্রিশূলের মাথায় গাঁথা মরা কাকের চারপাশে সেই জোনাকির মতন আলো জ্বলল, নিভল। তারপর ওই আলোর বিন্দুই অন্যদিকে ত্রিশূলের ওপর রাখা মাথার খুলির চোখের কোটরে জ্বলে উঠল, বার কয়েক নিভে গেল। কিকিরা জগন্নাথের হাত ধরে চাপ দিলেন, অর্থাৎ বোঝাতে চাইলেন, ভয় পেও না, কথা বলো। জগন্নাথ না, কথা বলছো না কেন? শুদ্ধানন্দর গলা গম্ভীর। আগে হ্যাঁ, আমি জগন্নাথ। অতুল দত্তর ছেলে? হ্যাঁ। মায়ের নাম সুরমা দত্ত? আগে। এতদিন আসনি কেন? জগন্নাথ জবাব দিল না। তোমার মা যে কতবার আমার বিষণ্ণ চেতনায় এসে দেখা করে গেলেন, মায়ের জন্য তোমার কষ্ট হয় না? হ্যাঁ, খুব হয়। তাহলে আসনি কেন? জগন্নাথ কথা বলল না। তোমার মা এই নশ্বর জগৎ ছেড়ে চলে গেছেন, তাঁর কায়া শরীর আর নেই। কিন্তু উনি তো মা জননী। আমরা মা বলি কাকে? যিনি আমাদের জন্ম দেন তিনি শুধু মা নন, যিনি মায়া মমতা প্রাণ দিয়ে আমাদের লালন করেন, পালন করেন, আমাদের দুঃখে বিপদে ঘিরে রাখেন, তিনিই মা। মায়ের বড় কেউ নেই জগন্নাথ। সংসারে মা ভিন্ন, আর কেউ উপাস্য নন। শুদ্ধানন্দ একটু থামলেন। তার গলার স্বরটি ভরাট গম্ভীর শোনাচ্ছিল। মুহূর্ত পরে বললেন, তুমি তোমার মাকে ভুলে গেছ, তিনি তো ভোলেননি। মাকে আমি ভুলিনি, জগন্নাথ বলল। তাহলে তুমি আসছিলে না কেন? আগে আমার নানান দুশ্চিন্তা, তার ওপর ঠিক বুঝতে পারছিলাম না মায়ের সঙ্গে আপনার। শুদ্ধানন্দ হেসে উঠলেন জোরে, হাসিটা গা ছমছমে। তোমার মাকে যদি এখানে দেখতে পাও, তার গলা শুনতে পাও, কেমন লাগবে জগন্নাথ? জগন্নাথের গলা কাঠ, দম বন্ধ হয়ে আসছে, বিহ্বল, ভয়ে কাঁপছিল। কিকিরা জগন্নাথের হাঁটুর কাছটায় খোঁচা মারলেন, নিঃশ্বাসের সুরে বললেন, বলো হ্যাঁ, দেখতে চাই। জগন্নাথ চুপ। দেখতে চাও না? শুদ্ধানন্দ বললেন, মায়ের সূক্ষ্ম আত্মার রূপটি তুমি দেখতে চাও না? তার গলা আর শুনতে চাও না? জগন্নাথ যেন হঠাৎ কেঁদে ফেলল। চাই। বেশ, আমি তোমায় দেখাবো। তবে আত্মা রক্ত মাংসের বস্তু নয়, তার স্পষ্ট অবয়ব নেই, ছায়ার চেয়েও সূক্ষ্ম, অস্পর্শযোগ্য। তুমি শুধু মাকে দেখবে, তার কথাও শুনবে। মানুষ আর আত্মালোকের মধ্যে সে যোজন ব্যবধান, তাতে আত্মার আসা যাওয়ার বড় কষ্ট হয়। সব সময় তাঁরা আসেন না। তুমি তাকে ধ্যান করো, তার কথা এক মনে ভাবো। বলে শুদ্ধানন্দ মন্ত্রপাঠ শুরু করে দিলেন। হ্রি হোং হঃ ভৃত প্রেত ইমাঃ ক্রৌং জং যেই ভৃতা ভবি। শুদ্ধানন্দর মন্ত্রপাঠের মাঝামাঝি সময় থেকে ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। যে ফিকে বেগুনি রঙের বাতিটা তফাতে জ্বলছিল, সেই বাতি নিভে গেল ধীরে ধীরে। ঘরের ধোঁয়া আরও বুঝি ঘন হল। কিছুক্ষণ পরে শুদ্ধানন্দ নীরব। ঘরে কোনো শব্দ নেই, অদ্ভুত স্তব্ধতা। হঠাৎ দেখা গেল সরু, খুব সরু কিছু একটা অন্ধকারের মধ্যে শুদ্ধানন্দের সামনে দিয়ে ছুটে গেল। একবার, দুবার,
3 বার। ঘড়ির কাঁটার মতন সরু লম্বা এই জিনিসটা 3 ছুটে যাবার পর শেষে এক জায়গায় গিয়ে স্থির হলো, পরে মিলিয়ে গেল। শুদ্ধানন্দর গলা শোনা গেল, আপনি কি এসেছেন? শব্দ হলো খটখট। আপনার অনেক কষ্ট, মার্জনা করবেন। আপনি আপনার ছেলে জগন্নাথকে কিছু বলতে চেয়েছিলেন, সে এসেছে। আপনি কি তাকে দয়া করে দেখা দেবেন একবার? প্রথমে কোনো শব্দ নেই, তারপর খটখট শব্দ হলো। শুদ্ধানন্দ বললেন, জগন্নাথ, তোমার মা এসেছেন, দেখা দেবেন। মাত্র কয়েক মুহূর্তই তুমি তাঁকে দেখবে, দূর থেকে তার কথা শুনবে। তোমার মাকে ডাকো, তাঁকে প্রণাম জানাও। ধীরে ধীরে কখন কিকিরার বসার জায়গার একেবারে ডান পাশে ঘড়ির কাঁটার মতন সরু একটু আলো যেখানে গিয়ে থেমে গিয়েছিল, সেখানে অতি ক্ষীণ আলো যেন দেখা গেল। ক্রমশ একটি মুখের আদল ভেসে উঠতে লাগল, অতি অস্পষ্ট, সাদাটে, পুরো শরীর নয়, বুক পর্যন্ত দেখা যাচ্ছিল। কিকিরা সবই লক্ষ্য করছিলেন। তাঁর অনুমান মোটামুটি ঠিক। শুদ্ধানন্দর বসার উঁচু জায়গাটির হাত 6-7 তফাতে বাক্স ধরনের একটা কি রয়েছে, লম্বাভাবে দাঁড় করানো, হয়তো কাঠের ওয়ার্ডরোব। বোধহয় পিছন দিকে কিছু নেই, শুধু মাথার দিক, পায়ের দিক দুপাশে তক্তা আছে। সামনের দিকে কালো মিহি পর্দা, পর্দার পেছনে সাদা এক মুখ। কালোর আড়ালে মুখটি সাদা নয়, খানিকটা সাদাটে দেখাচ্ছে। শুদ্ধানন্দ বললেন, জগন্নাথ, তোমার মা এসেছেন। জগন্নাথ ফুঁপিয়ে উঠল, কথা বলো, ওকে যেমন দেখছ এইভাবে তাকে দেখবে। সূক্ষ্ম আত্মার পক্ষে কায়ারূপ ধারণ সম্ভব নয়, কথা বলো। জগন্নাথ ফোঁপাতে ফোঁপাতে বলল, মা। সঙ্গে সঙ্গে কোনো সাড়া নেই। সামান্য পরে ভাঙা অস্পষ্ট গলায় সাড়া এলো, যোগু, কেমন আছো তুমি? মা, আমরা বড় কষ্টে আছি। বোন ভালো আছে? আছে, তোমার জন্য আমরা। দুঃখ করো না বাবা, মানুষের আয়ু কে বলতে পারে কার কখন। মা, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, বড় কষ্ট হচ্ছে। শোনো, বাড়িতে একটা চাবি আছে, লোহার সেফের চাবি, আর একটা ছেঁড়া কাগজ। এই দুটো নিয়ে তুমি মথুরবাবুর সঙ্গে দেখা করবে। তোমার বাবা যা রেখে গেছেন, বোনের বিয়ে দিতে পারবে রাজকন্যের মতো। তোমারও থাকবে বাবা। কোথায় আছে মা চাবি? ঘরেই আছে। মাকে আর দেখতে পেল না জগন্নাথ। আবার সেই ঘুটঘুটে অন্ধকার, কিছুই চোখে পড়ে না। শুদ্ধানন্দের গলা শোনা গেল, তোমার মা চলে গিয়েছেন জগন্নাথ। আর আসবেন না? না। আমি কি করব? চাবি আর ছেঁড়া কাগজটা খুঁজবে, খুঁজে নিয়ে ওর কাছে যাবে যার কথা তোমার মা বললেন। তাকে তো আমি চিনি না। খুঁজে নিও, পেয়ে যাবে। এখন যাও, পরে এসো। আমার এই শরীর আর সহ্য করতে পারছে না। ওদের ডেকে আনতে আমার বড় কষ্ট হয়। তোমরা যাও। কিকিরা ঠেলা দিলেন জগন্নাথকে।
একাদশ পরিচ্ছেদ। মথুরবাবুকে খুঁজে বের করতে দিন 2 সময় গেল। উনি থাকেন গিরিবাবু লেনে। বাইরে থেকে বাড়ির চেহারা দেখে বোঝার উপায় নেই ভেতরের ছাদ সিঁড়ি কেমন। ঘরে ঢুকেও বোঝা যায় না, তবে কথাবার্তার থেকে তার খাস বসার ঘরের 2-3টে সেফের বহর দেখে আন্দাজ করা যায় মানুষটি লেনদেন ভালোই করেন। জগন্নাথ একা আসেনি, সঙ্গে কিকিরা আর তারাপদ। চন্দন বাড়ির ভেতরে ঢোকেনি, বাইরে আছে। মথুরবাবুর বয়স বছর 55, চেহারার বাঁধুনি আছে, গায়ের রং তামাটে, মাথার চুল ছোট ছোট, চোখ দুটি ওপরে যত শান্ত মনে হয় তেমন নয়। নজর করলে বোঝা যায় উনি শুধু চতুর নন, নিষ্ঠুর। জগন্নাথ নিজের পরিচয় দিল। মথুরবাবুর খাস বসার ঘরে চেয়ার নেই, ফরাস পাতা। এক ফরাসে তিনি বসেন, অন্যরা বসে আলাদা ফরাসে। মথুরবাবু সিগারেট খেতে খেতে বললেন, ও তুমি অতুলদার ছেলে, কোথায় ছিলে এতদিন? জগন্নাথ বলল, আপনার কথা আমি জানতাম না। তোমার মা জানতেন? মা নেই। জানি, তা তোমার সঙ্গে এঁরা কে? জগন্নাথ কিকিরাকে দেখিয়ে বলল, ইনি আমার উকিল, বলে তারাপদকে দেখালো। আমার বন্ধু। মথুরবাবু কিকিরাকে দেখলেন। উকিল কেন? আমি ওকে সঙ্গে নিয়ে এসেছি। কেন? জগন্নাথ যেন হাসল একটু। কিকিরা যেমনটি শিখিয়ে দিয়েছিল সেইভাবেই কথা বলছিল সে। কিকিরা না থাকলে জগন্নাথ আজ এখানে আসতে পারত না। আপনার সঙ্গে লেখাপড়া করতে হবে। কিসের? আমি সেই চাবি আর কাগজ নিয়ে এসেছি। মথুরবাবু যেন সজাগ হলেন, নড়ে চড়ে বসলেন। কোথায় পেলে? মায়ের বাঁধানো লক্ষ্মীর পটের পেছন দিকে। সে কি, এতদিন? ওই লক্ষ্মীর বাঁধানো ছবিটার পেছন দিকটা অ্যালুমিনিয়াম শীট দিয়ে ঢাকা ছিল। ছবির পেছনে কাগজ থাকে, বোর্ড থাকে। পোকা ধরার ভয়ে অনেকে টিন দিয়ে মুড়ে নেয়। মায়ের এই লক্ষ্মীর পট আমাদের 3 পুরুষের। মা পটটিকে যত্ন করে রাখতেন, পুজো করতেন রোজ। আচ্ছা, তাহলে তোমার মা লক্ষ্মীর পটের মধ্যে, মানে বাঁধানো ছবির মধ্যে চাবি রেখেছিলেন, অ্যালুমিনিয়াম দিয়ে ছবির পেছনটা ঢাকা রেখেছিলেন। তোমার মায়ের বুদ্ধি তো ভীষণ। যেভাবে রেখেছিলেন চাবিটাবি, তাতে কার বাপের সাধ্যি ওর খোঁজ পাবে? জগন্নাথ জানে লক্ষ্মীর পটের পেছনে চাবি আর কাগজের টুকরো খুঁজে পাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। ভাগ্যিস কিকিরা সেদিন বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে সব দেখেছিলেন, তাই না পাওয়া গেল। এই চাবিটা? হ্যাঁ, আমার এখানে একটা সিন্দুক আছে, সেকেলে সাবেকি আমলের সেফ। তার 3টে ভাগ, 3 দরজা। শেষ ডালাটার 2টো আলাদা চাবি। একটা চাবিতে ডালা খোলা যাবে না, ডাবল লক সিস্টেম। একে বলতো পার্সন কোম্পানির 212 নম্বর আয়রন সেফ। তোমার বাবা সেখানে কিছু জিনিস জমা রেখে গিয়েছেন। আমি একটা চাবি রেখেছি, অন্যটা তিনি নিয়ে গিয়েছিলেন। চাবিটা তুমি এনেছো? হ্যাঁ। কিন্তু একটা কথা কি তুমি জানো? ওর মধ্যে যা আছে তার অর্ধেক তোমার, বাকি আমার। জানি। আরও একটা কথা আছে হে। আমরা দুজনে একটা কাগজে বকরার শর্ত লিখে নিজেদের নাম সই করেছিলাম। সেই কাগজের অর্ধেকটা ছিঁড়ে আমার কাছে রেখেছি, বাকিটা তোমার বাবার কাছে ছিল। হ্যাঁ, সেই কাগজটাও যে চাই। কিকিরা এবার কথা বললেন। কাগজটাও আপনি পাবেন, কিন্তু একটা কথা আপনি বলুন। জগন্নাথের বাবা যেদিন চাবি আর কাগজ নিয়ে ফিরছিলেন, সেই দিনই কি তিনি মোটর সাইকেলে ধাক্কা খাননি? মথুরবাবু নিজের কপাল দেখালেন।
বরাত, একেই বরাত বলে উকিলবাবু। আহা, বেচারি অতুলদা, কি বলবো, এমন করে তিনি চলে যাবেন। তিনি গেছেন না তাকে আপনি যাওয়াবার চেষ্টা করেছিলেন? মথুরবাবু চমকে উঠলেন। এ কি কথা বলছেন আপনি? উনি চলে যাওয়ার পর আপনি লোক লাগিয়ে সেই দিনই ওর কাছ থেকে চাবি আর কাগজটা হাতিয়ে নেবার চেষ্টা করেছিলেন। আপনি চোর, ডাকাত, খুনি। মথুরবাবু রাগের মাথায় সোজা হয়ে বসলেন। তার চোখ জ্বলছিল যেন, বাঁধানো দাঁত আলগা হয়ে উঠে যাচ্ছিল। আপনাকে আমি চাপকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, জানেন? আপনাকে আমি জেলে ভরতে পারি। চোর, জোচ্চোর আপনি। আমি চোর? না জগন্নাথের বাবা চোর? হ্যাঁ, চোরাই মাল বোঝেন? হ্যাঁ, স্মাগল মাল। সেই মাল হিরে চুনি নীলা আমার জিম্মায় রেখে যে চলে যায় তাকে আপনি ধর্মপুত্র যুধিষ্ঠির বলবেন? লাখ 2-2.5 টাকার জিনিস আজ তার বাজার দর। জগন্নাথ উঠে দাঁড়ালো। আমার বাবা চুরি করেছিলেন, পাপের ফল তিনি ভোগ করেছেন। আপনি কিন্তু বেঁচে আছেন। বলতে বলতে জগন্নাথ পকেট থেকে একটা বড় চাবি বার করলো, করে দেখালো চাবিটা। বলল, নিন আপনার চাবি। বলে চাবিটা মথুরবাবুর দিকে ছুঁড়ে দিল। মথুরবাবুর কপালে এসে লাগলো চাবিটা। এই কাগজটা কিন্তু আপনি পাবেন না, আমি ছিঁড়ে ফেললাম। জগন্নাথ পুরনো ময়লা ছেঁড়া একটা কাগজ কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। মথুরবাবু চাবি কুড়িয়ে নিলেন। কিকিরা উঠে দাঁড়ালেন। তারাপদ উঠে পড়ল। কিকিরা উঠে দাঁড়িয়ে বললেন, চলি মথুরবাবু? নাকি শুদ্ধানন্দ প্রেত সিদ্ধর মালিক মহারাজ? মথুরবাবু আঁতকে উঠলেন। কিকিরা বললেন, আপনি পাকা লোক। অনেকে মন্দির তন্দির বসিয়ে ভালো রোজগারের পথ করে নেয়। আপনি বন্ধক তেজারতির চুরি জচ্চুরির কারবারের সঙ্গে আরেকটি ভালো কারবার ফেঁদেছেন। কিন্তু আপনার চেলাটি প্রেত সিদ্ধ একেবারে নভিস, কিচ্ছু জানে না। জানে না? আগে না, ওর খেলায় অনেক খুঁত। গন্ধকের গুঁড়ো ছড়িয়ে কি বোগা বানানো যায়? আপনার নাক থাকলে গন্ধ পাবেন। আর ওই মরা কাক, মরার খুলির মাথায় আলোর পিটপিট করে জ্বলে ওঠা। মশাই, বাচ্চাদের যে জ্ঞানের আলো খেলনা পাওয়া যায়, এ তো তাই। ব্যাটারি আর তার নিয়ে বসে খেলা দেখানো। বলবেন আত্মা এলে যে আলোর কাঁটা ছোটে, সেটা কি? ঘড়িতে রেডিয়াম দেখেননি? ছি 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 ছি, এগুলো কি খেলা? নভিস একেবারে। আরও একটা কথা মথুরা মোহন মশাই, জগন্নাথের মা বলে যে জিনিসটিকে প্রেত সিদ্ধ হাজির করেছিলেন, তার জন্য দুটো বেশি পয়সা খরচ করলে তো পারতেন। কারিগর ভালো নয়, মামুলি দামিও করতে পারে না। নাইলনের পর্দা ফেলে কত আর সামলানো যাবে? টেপ রেকর্ডটাও খারাপ। জগন্নাথের মায়ের গলা শুনেই বোঝা যাচ্ছিল বাজে টেপ। মথুরবাবু উঠে দাঁড়িয়েছিলেন, ভয় কাঠ ঘামছিলেন। চলি প্রেত সিদ্ধ বাবা মশাই। হ্যাঁ, একটা কথা বলে যাই, জোয়ারদার সাহেব পুলিশ নিয়ে আপনাদের আখড়ায় গিয়েছেন। নিচে আমাদের সঙ্গে এসেছেন এক অফিসার লালবাজার থেকে। তিনি দাঁড়িয়ে আছেন। আমাদের কোনো ক্ষতি হলে। মথুরবাবুর গলা উঠছিল না। আপনি কে? কিকিরা দ্য ম্যাজিশিয়ান, ওরফে বিভু পদ হাঁস। আপনি এত জানলেন কেমন করে? সর্দি, রুমাল, ইনফ্রারেড চশমা। এক সময়
স্লাইপারস্কোপিক বাইনোকুলার বলা হতো যাকে, তারই একটা লেটেস্ট মডেল। আমি ওই মজার চশমাটি পরে নিতাম ঘরে বসে। প্রেত সিদ্ধর ছেলেরা ভাবতো আমার সর্দি হয়েছে বলে নাকে রুমাল চাপা দিচ্ছি। এ হলো আমাদের রুমালের খেলা। চশমা বদল করে নিতাম ঘরে ঢুকে, আর অন্ধকারে আপনার প্রেত সিদ্ধর বাহাদুরি প্রায় সবই দেখতে পেতাম। যাক, চলি, চলো হে জগন্নাথ, চলো তারাপদ। ওরা উঠে দাঁড়িয়েছিল। মথুরবাবু হতভম্ব হয়ে বললেন, এই চাবিটা? জগন্নাথ বলল, ওটা মামুলি চাবি, নকল, আসলটা গঙ্গার জলে ফেলে দেব। মথুরবাবু মাথার চুল ছিঁড়ে পাগলের মতন দাপাতে লাগলেন। কিকিরা হাসতে হাসতে বললেন, একটু মাথাটা ঠান্ডা করে নিন, পুলিশ এলে দুটো কথা তো বলতেই হবে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org।